প্রণয়ের মায়াজাল ৪ লিখেছেন জেরিন আক্তার। ঈশানের ঠোঁটের উষ্ণ স্পর্শে আইজা হালকা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে তাকালো ঈশানের দিকে। ঈশান আবারও বলে উঠল, কিরে বলছিস না কেন? এত সুন্দর করে সেজেছিস কেন? আইজা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলে উঠল, কই সেজেছি? ঈশান আইজার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভয় পাচ্ছিস? আইজা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে আমার রাগ দেখে ওইখানে থেকে সরে এলি কেন? আইজা ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, সরো তো, আমাকে যেতে হবে। ঈশান সঙ্গে সঙ্গে বলে উঠল, পালাচ্ছিস কেন আমার থেকে? আমার সাথে কথা বলতে চাচ্ছিস না নাকি? আইজা থমকে দাঁড়াল। ঈশানের দিকে তাকিয়ে মাথা নত করে বলল, আমি তোমার আচরণ বুঝি না। তুমি এক সময় এক রকম ব্যক্তিত্ব নিয়ে আমার সামনে আসো। তুমি একবার রাগ দেখাও, আবার একবার। আইজা থামল। ঈশান কপাল কুঁচকে তাকিয়ে বলল, থামলি কেন? বল, আবার একবার। আইজা নত মস্তিষ্ক নিয়েই বলল, আবার একবার মায়া দেখাও। ঈশান তখন আইজার কাছে এসে বলল, কেন মায়া দেখাই তা বুঝিস না? আইজা এক পা পিছিয়ে বলল, না, বুঝি না। কেন বুঝিস না? তোমার রাগ আমায় বুঝতে দেয় না। তোমার করা শাসন আমার মন ঘুরিয়ে দেয়। যার কারণে তোমার এই মায়া আমাকে এক সময় বড্ড কষ্ট দেয়। আমি বুঝি না তোমার এই রাগ, শাসন, মায়া। ঈশান আইজাকে যখন কিছু বলতে নিবে তখনই দরজায় কেউ ঠক ঠক শব্দ করে উঠল। দুজনেই চমকে উঠল। ঈশান আইজাকে ইশারা করে চুপ থাকতে বলল। এরপরে নিজে হাই তুলে বলে উঠল, কে? বাহিরে থেকে কিছু বাক্য ভেসে এলো, ভাইয়া, আমি ঈশিতা। ঈশান একটু বিরক্তি নিয়ে বলল, কি চাই? আসলে ভাইয়া তোমাকে বাহিরে ডাকছে। হুম, তুই যা, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। ঈশিতা চলে গেল। ঈশান আইজার দিকে তাকাল। আইজার চোখ মুখ রাগে লাল হয়ে গিয়েছে। ঈশান আইজার এই রাগের আগেও দেখেছে, বুঝেছে এই রাগ কিসের। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, কিরে তুই এমন রেগে আছিস কেন? আমি তো এখন কোনো বকা দেইনি, তাহলে এমন ফুলে আছিস কেন? আইজা মুখ ফিরিয়ে নিয়ে বলল, কই ফুলে আছি? আমি তো স্বাভাবিকই আছি। ঈশান আইজাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, তুই কি ঈশিতাকে দেখে জেলাস ফিল করিস? আইজা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মানে? আমি কেন ওকে দেখে জেলাস ফিল করব? ওকে এমনই আমার ভালো লাগে না। আর তোমাকে নিচে ডাকছে চলো। ঈশান মনে মনে বলল, তুই ভাঙবি তবুও মুচকাবি না। জেলাস ফিল করিস স্পষ্ট দেখতে পেলাম, আর তুই বললি ওকে এমনই ভালো লাগে না। শুধু দেখে যা, তোকে তোর মুখ দিয়েই এই কথা বলাবো। ঈশান হেসে বলল, হুম চল। ঈশান আইজাকে ছেড়ে দিয়ে বিছানায় থেকে ফোনটা নিয়ে দরজা খুলে চলে গেল। আইজাও পেছনে পেছনে চলে গেল। আইজা ঈশানের পেছনে পেছনে যেতে যেতে খেয়াল করল ঈশানের পাঞ্জাবি আর তার শাড়ি প্রায় ম্যাচিং। আইজা অজান্তেই মুচকি হাসল। ঈশান বাড়ি থেকে বের হওয়ার আগে আশেপাশে তাকিয়ে আইজাকে বলল, শোন। হুম বলো। ঈশান আইজার দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুই ওই সাদতের আশেপাশে থাকবি না। ওর থেকে দূরে থাকবি? আইজা কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু কেন? ও তো। ঈশান চোখ রাঙিয়ে তাকালো আইজার দিকে। এরপরে কড়া গলায় বলল, তোকে যা বলেছি তাই করবি। এত কারণ জানতে চাস না? আইজা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে উঠল, ঠিক আছে, তাই করব। আইজার উত্তর শুনে ঈশান হন হন করে বাহিরে চলে গেল। আইজা ঈশানের যাওয়ার পানে তাকিয়ে মুচকি মুচকি হাসল। বারবার ঈশানের দেওয়া ছোট্ট চুমুটা মনে পড়ছে। আইজা খুশি খুশি মন নিয়ে চলল বিয়ের প্রোগ্রামের দিকে। বর পক্ষের খাওয়া দাওয়া শেষ। এখন বিয়ে পড়ানো বাকি। আইজার মনটা একদিকে খুশি খুশি, তবে আরেকদিকে মনটা খুব খারাপ। তার বোন আজ চলে যাবে। একসাথে বড় হয়েছে, খেলেছে, ঘুরেছে। আজ সেই বোন চলে যাবে অন্যের ঘরে। প্রকৃতির নিয়মই এটা, না চাইলেও মেনে নিতে হবে। আইজা ফাইজার কাছে গেল। কিছুক্ষণ সবার সাথে হাসি তামাশা করল। অবশ্য বিয়ে বাড়ি বলে কথা, হাসি তামাশা হতেই হবে। আইজা ও তার কাজিনরা বেশ আড্ডা দিচ্ছে বরপক্ষে লোকজনদের সাথে। আইজার বড় বোনের যার সাথে বিয়ে হচ্ছে তার নাম সাদমান মির্জা। ফাইজা ও সাদমান দুজনের এরেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ। ফাইজা আইজাকে ডাক দিল, আইজা শোন তো বোন। হ্যাঁ আপু বলো। একটু নিলয়কে ডাকতো, ওকে এখানে একটু দরকার। আচ্ছা আপু, ওকে ডেকে আনছি। আইজা আসতে নিবে ঠিক তখন তার দুলাভাই সাদমান মশকরা করে বলে উঠল, শ্যালিকা, শুধু আজকের দিনই, এরপরে আর বোনের হুকুম শুনতে হবে না, তুমি মুক্ত। আইজা হেসে বলল, আমি তো মুক্ত হলাম, এখন থেকে আপনার মুক্তি নেই। আইজা তার দুলাভাইয়ের সাথে কথা বলে চলে গেল নিলয়কে খুঁজতে। হঠাৎ
আইজাকে অচেনা এক পুরুষালী কণ্ঠ ডেকে উঠল, এই যে মিস আইজা। একটু দাঁড়ান তো। আইজা পেছনে ফিরে তাকাল। তাকে যে ডাক দিয়েছে সে হল সাদমানের ভাই আদনান। আইজা হালকা হেসে বলল, হ্যাঁ বলুন। আদনান আইজার দিকে এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছ? ওই আমার ফুফাতো ভাইকে ডাকতে। ওহ, তো একাই যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও। আইজা অসম্মতি জানিয়ে বলল, আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এই বাড়ির মেহমান, আপনি ওইদিকে গিয়ে বসুন। আমি ডেকে আনছি। এই বলে আইজা চলে যেতে নিবে ঠিক তখন আদনান বাধাস্বরূপ বলে উঠল, মিস আইজা, তবে তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। আইজা হাসার চেষ্টা করে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমার এখন সময় নেই, আমি চললাম। আইজা চলে গেল। আদনান মিটিমিটি হাসছে। এই দৃশ্য আবার দূর থেকে একজোড়া চোখ দেখে গেল। ঈশান আদনানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড় করে বলে উঠল, শুধু বাড়ির মেহমান বলে কিছু বললাম না, না হলে তোর আজ খবর ছিল। সন্ধ্যার আগে আগে বিয়ের সব কাজ সম্পূর্ণ হল। ফাইজা আর কিছুক্ষণ থাকবে, এরপরেই চলে যাবে। আইজা ফাইজার কাছাকাছি রইল। বুক চিরে কান্না আসছে আইজার, কিন্তু প্রকাশ করতে পারছে না। যতই হোক বোন তো, কত আদরে রাখত আইজাকে। মাহমুদা চৌধুরী প্যান্ডেল থেকে একটু দূরে একটা টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছেন। আমিনা চৌধুরী ও সাদমানের বাবা আসাদ মির্জা তার দিকে এগিয়ে আসলেন। মাহমুদা চৌধুরী দুজনকে দেখে দাঁড়ালেন। আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন, মাহমুদা ফাইজাকে এখন নিয়ে যাবে। ফাইজা তোকে খুঁজছে। একই সাথে আসাদ মির্জা বলে উঠলেন, বেআইন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে আমার বাড়িতে খুব ভালোই থাকবে। আমার মেয়ে নেই আজ থেকে, ওই আমার মেয়ে। আপনি মন খারাপ করবেন না। আমাদের সময় হয়ে গিয়েছে, এখন শুধু আপনার অনুমতি পেলেই ফাইজাকে নিয়ে চলে যাব। মাহমুদা চৌধুরী কেঁদে উঠলেন। আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখ, এখন কি করবি? মেয়েকে তো হাসিমুখে বিদায় দিতে হবে বল। আর শুধু তোর না, বাড়ির সবারই একই কষ্ট হচ্ছে, আমারও কম হচ্ছে না। এখন চল, ওনারা এখন ফাইজাকে নিয়ে যাবে, তোকে যেতে হবে ওইখানে। মাহমুদা চৌধুরী দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হুম চল। বিদায়ের পালা শেষ। ফাইজা গাড়িতে উঠে বসল। যাওয়ার আগে ফাইজা একবার তার বাবার দিকে কাদো কাদো দৃষ্টিতে তাকাল। এরপরে আইজাকে বলল, আইজা, বাবার খেয়াল রাখবি। এখন থেকে তোর দায়িত্ব এটা। বাবা যা বলে তাই করবি। ঠিক আছে আপু, আমি বাবার খেয়াল রাখব। আর তুমি দেখে থাকো, ওই বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকো। ফাইজা আরেকটা বার উকি দিয়ে তার বাবাকে দেখল। ঈশান এসে ফাইজার সাথে কিছু কথা বলল। এরপরে আসাদ মির্জা নৌশাদ চৌধুরীকে বললেন, তাহলে বেয়াই আমরা রওনা হলাম। আর আপনারা কেউ ফাইজাকে নিয়ে চিন্তা করবেন না, ও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। নৌশাদ চৌধুরী বললেন, হুম, দেখে শুনে রাখবেন আমার মেয়েটাকে, আর ও যদি কোনো ভুল করে। বেয়াই, আপনাকে আর বেশি কিছু বলতে হবে না, ফাইজাকে আমি চিনি, ও কোনো ভুল করবে না। আর ভুল করলে আমরা শুধরে নেব। বিদায়বেলা শেষে ফাইজাকে নিয়ে ওনারা চলে গেল। বাড়ির সবাই একে একে বাড়ির ভিতরে চলে এলো। আইজা মন খারাপ করে স্টেজের ওই জায়গাটায় দাঁড়িয়ে রইল। এখানে তেমন কেউ নেই, শুধু আইজাই একা দাঁড়িয়ে আছে। এমন সময় আদনান হুট করে এসে দাঁড়ালো আইজার সামনে। আইজা একটু ঘাবড়ে গেল। এরপরে বলল, আপনি এখনো যাননি? আদনান হেসে বলল, না যাইনি, কিন্তু কেন? সবাই তো চলে গিয়েছে, আপনি এখানে কি করছেন? আদনান বলল, কেন যেন যেতে ইচ্ছে করছে না, শুধু তোমাকে বারবার দেখতে ইচ্ছে করছে। জানি না কেন এই টান। আইজা গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি বলছেন কি এগুলো? আমাকে দেখতে ইচ্ছে করে মানে? পাশে থেকে কেউ আদনানকে ডাকছে। তাই আদনান আর কথা না বাড়িয়ে আইজার হাতে ছোট্ট একটা কাগজ দিয়ে বলল, তোমার আপুর একটা লেদার রেখে গিয়েছিল, সেটা নিতেই ফিরে এসেছি। আর এইটা আমার নাম্বার, কল দিও। আর কালকে তো রিসেপশনে সামনাসামনি দেখা হচ্ছেই। আজ চললাম। আদনান চলে গেল। আইজা হাতে থাকা কাগজটার দিকে তাকাল। এখানে একটা নাম্বার লেখা আছে, যেটা আদনানের। আইজার কেন যেন নাম্বারটা দেখে কল দেওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। হঠাৎ একটা পুরুষালী শক্তপোক্ত হাত আইজার হাতের নাম্বারটা ছো মেরে নিয়ে নিল। আইজা তড়িৎ বেগে তাকালো সামনে। দেখল ঈশান তার সামনে দাঁড়িয়ে রাগে হির করছে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকল।